হ্যালো স্টুডেন্টস, আমাদের রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। 2026-27 সালে যে প্রশ্নবিচিত্রাটি বেরিয়েছে, আজকে আমি সেটারই একটি ইংরেজি মডেল তোমাদের কাছে সলভ করব। তো সবাই প্রথমে একটু ভালো করে দেখে নাও মডেলটি কি নিয়ে আছে। তো সবাই ভালো করে জানো, প্রথম যে সাবমিটিভটা হয় সেটা কত নম্বরের হয়? 40 মার্কস। নোট ডাউন করে নেবে সবাই। প্রথম পরীক্ষাটা হচ্ছে 40 মার্কের। তো 40 মার্কের যে আমাদের সিনটা প্রথমে থাকবে, সিনটা কি থেকে দিয়েছে দেখো। এটা একটা খুব ভালো আমরা বলতে পারি প্যাসেজ। সেই প্যাসেজটা হচ্ছে ফাদার সেলফ, তাই তো, বাবার সাহায্য। জানো তো সবাই এটা দেখেছে, খুব সুন্দর একটা গল্প। একটু ভালো করে দেখে নাও। একটু হালকা অল্প আলোচনা করে দিই প্রথমে। বলছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধা ঘন্টা দেরি করে এসেছো। কে বলছে? স্যামুয়েল সে। স্যামুয়েলটা কে জানো? সবাই গল্পটা পড়েছো তো? স্যামুয়েল হচ্ছেন টিচার, অ্যারিথমেটিকের টিচার। তিনি স্বামী স্কুলের অ্যারিথমেটিকের টিচার। তো সেই জায়গাটা থেকে শুরু করে কতটা পর্যন্ত দিয়েছে স্কুলটা দেখে নিই। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেট। আমি আমার বাড়ির কাজ করিনি। কে বললেন? স্বামী বলল। স্বামী বলল যে আমি আমার বাড়ির কাজ করতে পারি না। কেন করতে পারিনি জানো? কি বলেছিল? তার ট্রিক্সটা কি ছিল? হেডেক, মাথা ব্যথার জন্য স্বামী বাড়ির কাজ করেননি। এটা কাকে বুঝিয়েছে? তার বাবাকেও বলেছে। আর কাকে বলতে বলেছে? তার টিচার স্যামুয়েলকে বলতে বলেছে। সেটা থেকে জন্য বলেছে। তো কি কি অ্যাক্টিভিটিগুলো আছে একটু দেখে নিই। প্রথমে দিয়েছে দেখো কারেক্ট অল্টারনেটিভ। স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই, স্বামী স্কুলে দেরি করে এসছে কতক্ষণ? 10 মিনিটস, 15 মিনিটস, 30 মিনিটস, 5 মিনিটস। তাহলে কতক্ষণ দেরি করে এসছে দেখো। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। হাফ অ্যান আওয়ার লেট, হাফ আওয়ার মানে কত? 30 মিনিট। তাহলে দেখো কি সোজা সুন্দর, প্রথম লাইনে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমরা দাগ দিয়ে দেবো 30 মিনিটস। কত ইজি দেখেছো তো? সেকেন্ড কোশ্চেন কি বলেছে? স্বামী ওয়াজ ফোর্সড টু গো টু স্কুল বাই হিজ, স্বামীকে জোর করা হয়েছিল স্কুলে যেতে। কার দ্বারা? কে করেছিল তাকে জোর? তার বাবা। তাহলে কোথায় দেওয়া আছে দেখে নাও এখানে। এই যে স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট, দেখো তার বাবা তাকে বলেছে যে কি স্কুলে যাওয়ার জন্য তাকে ফোর্স করেছে কে? তার বাবা। তার বাবা বলেছে তার স্কুল কামাই করা উচিত নয়। দেখতে পেয়েছো তো? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কে বলেছে এটা? তার বাবা। আছে ফাদার দেওয়া আছে অপশন, এই দেখো প্রথমেই দিয়ে দিচ্ছে, ঠিক দিয়ে দিলাম। নেক্সট, স্বামী ফাউন্ড হিজ টিচার টু বি, তাহলে স্বামী স্কুলে গিয়ে টিচারকে কেমন দেখতে পেয়েছিল? কেমন লেগেছিল? তাহলে সে ভেবেছিল যে টিচার খুব রেগে আছে, তারপরে তাকে হয়তো বকাবকি করবে, বাড়ির কাজ করে আসেনি, দেরি করে এসছে। কিন্তু তাকে দেখে কেমন মনে হচ্ছে? ভালো। কি বলেছে? অ্যাংরি মানে খুব রাগি, স্যাড, ডিলাইটেড আনন্দিত, জেন্টেল মানে নম্র। দেখো সেখানে স্কুলে গিয়ে সে কি দেখতে পেয়েছে? এই যে টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, তাহলে আজকে তাকে খুব নম্র ভদ্র মনে হচ্ছে। ঠিক আছে, পেয়ে গেছি আমরা। তাহলে এটাতে আমরা টিক দিয়ে দিলাম। হয়ে গেল। নেক্সট, তাহলে এমসিকিউ পার্টটা কিন্তু করে ফেললাম, খুব সোজা। এরপরে দিয়েছে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, ওয়াই কেন। ঠিক আছে, কি ঘটনা ঘটেছে, কেন। স্বামী কেম লেট টু স্কুল, স্বামী দেরি করে স্কুলে এসছে। কেন দেরি করে এসছে দেখো, এই দেখো প্রথমে দিয়েছে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড। কেন? আই হ্যাভ এ হেডেক। তাহলে কারণ দিতে পারি যে আমার কি হেডেক ছিল? কার হেডেক ছিল? স্বামী। তাহলে লিখবে এখানে স্বামী স্বামী হেডেক লিখে দিলাম। খুব সোজা অ্যান্সার একবারে। স্বামী ফেল্ড স্যাড, স্বামী দুঃখিত অনুভব করছিল। কেন? কেন বলো তো? দেখো কি বলেছে এখানটায়, ভালো করে সবাই দেখো, বোর্ডটার দিকে তাকাও। এই যে স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, কেন দুঃখিত? কি হচ্ছে? কি হচ্ছে? হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, কারণ সে স্যামুয়েলের মতো ভালো মানুষ এর আগে কখনো দেখেনি। তাহলে আমরা এটা লিখে নেব যে বিকজটা কিন্তু লিখছি না, বিকজটা তোমরা লিখবে বিকজ হি হ্যাড তাহলে সে স্যামুয়েলের মতো ভালো মানুষকে আর কখনো দেখেনি, কারণ সে কিন্তু অন্যান্য টিচারদের থেকে অনেক ফ্রেন্ডলি। তাহলে স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনাটা কে দিয়েছিল? স্বামী, সেটা কিন্তু তার খুব খারাপ লেগেছিল, তার জন্য সে নিজে ঠিক থাকতে পারেনি। নেক্সট,
প্রশ্ন উত্তর দিয়েছে। এই দেখো, হোয়াট ইমপ্রেস স্যামুয়েল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার। আমি স্টার মার্ক দিয়ে দিলাম। পরীক্ষায় যদি এই প্যাসেজটা পড়ে এই জায়গাটা থেকে এই কোশ্চেনটা কিন্তু আসতেই পারে। কোন জিনিসটা স্যামুয়েলকে আনন্দিত বা মুগ্ধ করেছিল, কোন জিনিসটা? দেখো দেখি কোথায় আছে। এই দেখো, স্যামুয়েল লুকড ইমপ্রেসড। তাহলে কখন ইমপ্রেসড হয়েছিল, কখন মুগ্ধ হয়েছিল, কখন আনন্দিত হয়েছিল? যখন সে বলেছিল যে আমার বাবা বলেছিল আমার স্কুল কামাই করা উচিত নয়, তাই তো? একবার তার টিচারকে বলেছে, সেই পোর্শনটা একটু দেখে নিই। তাহলে আমাদের গুছিয়ে লিখতে হবে। দেখো, কোশ্চেন অ্যান্সার থাকে 2 মার্কের, জানো তো এটা ভালো করে। তো 2 মার্কের যদি আমরা চাই যে এই লাইনটা তুলে দিব, তাহলে কি 2 দেবে? আমাদের ধারণা কি, আমরা জানো তো সবাই বলি স্যার আমি তো এটা লিখে এসেছি, কেন 2 দেয়নি? দেবে কি? কবিতার ধরো লাইন আমরা তুলে দিয়ে আসি, কখনোই কিন্তু আশা করবে না যে ওখানে 2 পাবে তুমি। তাহলে টিচার দেখতে চাই যে একটা স্টুডেন্টের ক্যাপাবিলিটি কতটা, সে কতটা পারে, গুছিয়ে লিখতে জানে না। তার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, তাহলে এটা একটু গুছিয়ে লিখতে হবে। তাহলে তাহলে যখন তাহলে এটা আমি একটু এখানে গুছিয়ে করে লিখবো, হ্যাঁ ভালো করে দেখে নেবে, যদি বেশি যায় এটা একটু ভালো করে দেখে নাও। তাহলে when Samuel heard that Swami's father had told him not to look impressed। ভালো করে দেখবে, কিন্তু খুব সহজ করে লিখেছি আমরা। যে যদি বলো যে স্যার অনেক কঠিন বড় করে লিখেছেন, এরকম কিন্তু আমি কিছু লিখাইনি। তাহলে কোন জিনিসটা স্যামুয়েলকে আনন্দ করেছে? যখন স্যামুয়েল শুনেছিল যে তার স্বামীর বাবা তাকে বলেছিল কি, যে তার স্কুল কামাই করা উচিত নয়, এটা স্যামুয়েলকে আনন্দিত করেছিল। একদম ভেরি ইজি, খুব ছোট্ট করে লিখিয়েছে। তাহলে সিন পোর্শনটা যেটা ছিল, প্যাসেজটা আমরা করে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি পোয়েট্রি সেকশন। কবিতা দেখো, রিড দ্য পোয়েম কেয়ার অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। কবিতাটা কোথা থেকে দিয়েছে বলো তো? ফেবেল। ফেবেল খুব সুন্দর গল্প, র্যালফ ওয়াল্ডো ইমারসন। একটু ভালো করে দেখে নেবে সবাই। তো এই যে কবিতাটা দিয়েছে ফেবেল, তাই তো? ফেবেল কবিতাটা কিন্তু কার কার নিয়ে? প্রথমত হচ্ছে মাউন্টেন আর হচ্ছে স্কুইরেল, দুজনের মধ্যে যে একটা ডিবেট, সেটার উপর বেস করে এই গল্প কবিতাটা আমাদের লেখা হয়েছে। খুব সুন্দর কবিতা, সবাই ভালো করে পড়ে নেবে একবার। তো কোন জায়গাটা দিয়েছে দেখো, তাদের মধ্যে একটা ঝগড়া হচ্ছিল, আর কোন জায়গাটায় শেষ হয়েছে? বলছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট নয়। তাহলে ছোটটা কে? কে বলো তো? স্কুইরাল। তাহলে পাহাড়, কত বড় বড় পাহাড় দেখেছো না? আমরা যখন পাহাড় দেখতে যাই কত উঁচুতে পাহাড় থাকে, তাহলে পাহাড় হিউজ ইন সাইজ। আর স্কুইরেল কেমন আকারে? ছোট্ট। তো বলছে তুমি আমার মতো ছোট নাও, অ্যান্ড নট হাফ সো স্প্রাইট। এটা কিন্তু খুব পয়েন্টের কথা বলেছে, জানো তো? এটা পাহাড়, পাহাড় কি নড়াচড়া করতে পারে? হ্যাঁ, পারে না। কিন্তু একটা কাঠবিড়ালি কি করছে? এই দেখতে পাচ্ছ ছোট 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 রাস্তা পার করছে, এই গাছে উঠে যাচ্ছে। তাহলে এই যে স্প্রাই কথাটা হচ্ছে লাইভলি, এনার্জেটিক, এটাকে শুধুমাত্র স্কুইরাল। তাহলে প্রশ্ন উত্তরগুলো শুরু করা যাক। ভালো করে সবাই দেখবে। এখানে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সেটাই আজকে শুরু করবো। প্রথমে দ্য লিটিল প্রিগ ইজ দ্য, লিটিল প্রিগ কাকে বলা হয়েছে? তাহলে দেখো, অ্যান্ড ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিগ। তাহলে ফর্মারটা এখানে কে বলো তো? ফরম্যাটটা হচ্ছে মাউন্টেন। তাহলে এই মাউন্টেন কাকে বলছে লিটিল প্রিগ? স্কুইরেলকে। কাকে বলছে? স্কুইরেলকে। তাহলে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি স্কুইরেল, এখানে দাগ দিয়ে দিলাম। দেখেছো তো কি সোজা? তাই স্কুইরেলই কাঠবিড়াটি হয় স্যাড, হাংরি, স্প্রাই এন্ড অ্যাংরি। তাহলে দেখো, স্যাড মানে দুঃখিত, হাংরি মানে ক্ষুধার্ত, স্প্রাই মানে চঞ্চল, আর হচ্ছে অ্যাংরি মানে রাগী। তাহলে আমরা দেখেছি, এই দেখো প্রথমে বলেছি, তাহলে স্প্রাইটা কে, চঞ্চলটা কে? স্কুইরেল। তাহলে আমরা এটা দাগ দিয়ে দেবো, একদম ইজি কোশ্চেন।
নেক্সট একটা কোশ্চেন দিয়েছে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল বান। তাহলে মাউন্টেন পর্বত কি করেছে, স্কুইরেলকে কাঠবিড়ালি কি বলেছে, বান। তাহলে দেখো এইদিকে তাকাও, বান রিপ্লাইড ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তাই তো। কিন্তু এটা যেহেতু বলেছে, ঠিক আছে, বানটা বলছে কাকে, বান বলতে বোঝাচ্ছে স্কুইরেলকে, কিন্তু এই দেখো, অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার লিটিল ট্রিক। কি বলেছে, লিটিল প্রিক। বান কিন্তু বলেনি, বান নিজে থেকে বলছে যে আমি এটা বলেছি যে পাহাড়টা নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু মাউন্টেন একে কি বলছে, লিটিল প্রিক। তাহলে লিটিল প্রিক তো এখানে বলেনি, এখানে কি বলেছে, বান। তাহলে আমরা এটা কি লিখতে পারি, ফলস। ভালো করে সবাই দেখো, যদি না বুঝতে পারছো আমি আরেকবার বলে দিই। এখানে বান নিজে থেকে বলছে, মানে কি, বানটাকে স্কুইরেল, অবশ্যই স্কুইরেল, কিন্তু স্কুইরেল নিজে থেকে বলছে যে পাহাড় তুমি নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু এটা পাহাড় তো তাকে বান বলেনি, পাহাড় তাকে কি বলেছে, লিটিল প্রিক বলেছে। ওকে, ক্লিয়ার করতে পেরে গেছি আশা করি। তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কি দিতে পারি, অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিক। এখান থেকে এতটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখে দিতে পারি। কমপ্লিট। এটা একটু ইনভার্টেড কমার মধ্যে রেখে দেবো। ওকে, কবিতাও শেষ হয়ে গেল। এইবারে হচ্ছে চলে আসছি কিসে, আনসিন। তাহলে আনসিন আনসিন একটা কথা বলে, যেটা বলার কথা, আনসিন যখন আমরা করব 40 মার্কের ক্ষেত্রে আনসিনটা কিন্তু খুব ভাইটাল বা ভ্যারি করে। তো আনসিনটা করার আগে আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি যে আনসিনটা দুবার ভালো করে রিডিং থরলি পড়বে, আর যদি মানে বুঝতে পারো তারা ভালো হয়। তো আমি আগে মানে সহকারে বোঝাবো। তো নালন্দা নাম শুনেছো তো, নালন্দা বিশ্ববিদ্যালয়, সেই নালন্দার কথা এখানে বলা হয়েছে। নালন্দা লার্জ বুদ্ধিস্ট মোনাস্ট্রি। নালন্দা একটা বিশাল বৌদ্ধ মঠ, নাম শুনেছ তো। তো কি বলেছে, নাভিন রুইন্স, সেটা এখন ধ্বংস হয়েছে, ধ্বংসে পরিণত হয়েছে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকনোলেজড, অ্যাকনোলেজড মানে স্বীকৃত, মহাবিহার্স অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। তাহলে যেটাকে একসময় স্বীকৃত করা হতো আমাদের প্রাচীন ভারতের একটা বড় মহাবিহার হিসাবে, ঠিক আছে। লোকেটেড ইন, তাহলে লোকেটেড মানে হচ্ছে অবস্থিত, কোথায় অবস্থিত এটা, নালন্দা না জানো তোমরা, যদি কেউ জেনে থাকো আমার কমেন্ট সেকশনে লিখে জানাবে কে কে জানো। এনসিয়েন্ট মগধ কিংডম, মগধ রাজ্য নাম শুনেছো তো, নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ ইন মডার্ন বিহার। তাহলে আধুনিক বিহারের কোন শহরটা বলেছে, বিহার শরীফ, তার ওখানে যে প্রাচীন মগধ রাজ্যটা রয়েছে সেখানে অবস্থিত কি আমাদের নালন্দাটা। ওকে, তারপর দেখো কি বলেছি, ইট রিমেইনড এ লার্নিং সেন্টার। তাহলে এটা শিক্ষা কেন্দ্র হিসাবে ছিল, কবে থেকে, ফ্রম দ্য 7th সেঞ্চুরি বিসি, বিসি মানে বিফোর খ্রিস্ট, যিশু খ্রিস্টের জন্মের আগে। তাহলে যিশু খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী থেকে টু 1200 এডি খ্রিস্টাব্দ পর্যন্ত, 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, অ্যান্ড ইট ক্যাটাগরিজড অ্যাজ ওয়ান অফ দ্য আর্লি ইউনিভার্সিটিজ অফ ইন্ডিয়া। তাহলে এটা বিবেচিত হয়েছিল কি হিসাবে, ভারতের প্রথমকার কি হিসাবে, বিশ্ববিদ্যালয় হিসাবে, অ্যালং উইথ দ্য বিক্রমশিলা অ্যান্ড তক্ষশিলা। তাহলে দেখো, তক্ষশিলা, বৌদ্ধবিহার, এগুলো তোমরা নাম শুনেছো তো। তাহলে বিক্রমশিলা তক্ষশিলার সমকালীন বা তাদের মতো একটা বিশ্ববিদ্যালয় হিসাবে বিবেচিত হতো কি, নালন্দা। পরবর্তী প্যারায় কি বলেছে, ভেরিয়াস থিওরিজ এক্সিস্ট রিগার্ডিং দ্য নেমিং অফ দ্য প্লেস। তাহলে এখানে যে নাম হয়েছে, এই যে নালন্দা নামটা নিয়ে অনেক রকম মতবাদ প্রচলিত আছে। দেখো, কারণ এই যে বেদের অপর নাম শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি গেল কেন, কেউ এর মতো মত দিচ্ছে, কেউ তার মতো মত দিচ্ছে, সে তার মতো মত দিচ্ছে। তাহলে এখানে কি কি মত বলেছে, হিউয়েন সাং, ভালো করে উচ্চারণটা দেখবে, হিউয়েন সাং, হ্যাঁ, এটা আবার হিউয়েন টাং বলবে তোমরা, হ্যাঁ, হিউয়েন সাং। তো হিউয়েন সাং, দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিম, ইনি একজন চাইনিজ পর্যটক ছিলেন, জানো তো, হু স্টাডিড দেয়ার ফর সেভারাল ইয়ার্স। তাহলে তিনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে সেখানে এসেছিলেন, সেখানে পড়াশোনা করেছিলেন অনেক বছর, হ্যাঁ।
asserted that it was derived from, তিনি বলেছিলেন যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, না আলমদা। তাহলে কোন নামটা বলো তো, এই নালন্দাটা কোথা থেকে এসছে, নালন্দা, মিনিং চ্যারিটি উইথ ইন্টারমিশন অ্যান্ড অর নো এন্ড ইন গিফটস। তাহলে যার মানে হচ্ছে চ্যারিটি মানে দান করা, ঠিক আছে, উইথাউট ইন্টারমিশন, কোনো রকম ইয়ে ছাড়া দান করা, নো এন্ড ইন গিফটস, যেখানে উপহারের কোনো শেষ নেই, সীমা নেই। এডুকেশন ইন দিস ইউনিভার্সিটি ওয়াজ ফ্রি। তাহলে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়টা আছে এখানে কিন্তু পড়াশোনাটা বলছে টোটালি ফ্রি। অ্যান্ড নাথিং ওয়াজ চার্জড ফর বোর্ডিং অ্যান্ড লজিং। বোর্ডিং অ্যান্ড লজিং মানে থাকা খাওয়া, থাকা খাওয়ার জন্য তোমাকে কোনো রকম খরচ করতে হবে না। অ্যাডমিশন ওয়াজ ইট বেসড অন মেরিট। তাহলে এখানে যে ভর্তিটা হয়, তাহলে এখানে ভর্তিটা হবে তোমার মেধার উপরে, তুমি কতটা পড়াশোনা জানো, তুমি কতটা বুদ্ধি আছে তোমার, তুমি কি কি বিষয় কি জানো, সেই মেরিটের উপরে তোমার এখানে ভর্তি হতে পারো। অনেকে বলে না যে লটারি সিস্টেম আছে, এখানে লটারিতে আমার নাম বেরিয়েছে ভর্তি হয়ে গেলাম, না, তাহলে তোমাকে একটা এক্সাম দিতে হবে, এক্সামে যদি তুমি পাস করতে পারো তাহলে তুমি সেখানে ভর্তি হতে পারবে, তোমার মেরিটের উপরে বেস করে সেখানে তুমি ভর্তি হতে পারবে। ক্লিয়ার আনসারটা? এবারে কোশ্চেন আনসার যাই। তাহলে এরকম যদি তোমরা মানে না বুঝতে পারো তাও দুবার পড়বে। আমরা কি করি বলতো, এই যে নালন্দা ওয়াজ খুঁজবো, কোথায় নালন্দা ওয়াজ, নালন্দা ওয়াজ, নালন্দা ওয়াজ, নালন্দা ওয়াজ তো পেলামই, তাহলে কি ছেড়ে দিয়ে চলে আসবো না? যদি আমি দুবার ভালো করে এটা পড়ি তাহলে আমরা অ্যান্সারের কোশ্চেনগুলো সলভ করতে পারবো। তাহলে শুরু করা যাক। নালন্দা ওয়াজে দেখো আমি যে বলে দিলাম তোমরা নিজেরাই কিন্তু অ্যান্সার বলতে হবে। দেখো বলেছে হিন্দু টেম্পল, বুদ্ধিস্ট মনাস্ট্রি, কমিউনিটি সেন্টার, ব্যাটেল ফিল্ড। তাহলে নালন্দা এই বুদ্ধিস্ট মনাস্ট্রি দেখেছো, পেয়েছো প্রথম লাইনে, তাহলে আমরা দাগ দিয়ে দেবো, কেমন? তাহলে এই জন্য বলি, আমি তোমাদের কাছে একটাই অনুরোধ বলতে পারো, যে আমি স্যার তোমাদের কাছে এই অনুরোধটা করছেন যে কি, যে সিন আনসিন যে পোর্শনটা আছে, আনসিনটাকে দুবার থরলি পড়বে, তারপরে অ্যাটেন্ড করবে এগুলো, হ্যাঁ, তাহলে দেখবে ভুল হবে না, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নালন্দা ইউনিভার্সিটি প্রসপার্ড ফ্রম। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধি বা উন্নতি লাভ করতে শুরু করেছে কখন থেকে? এই দেখো, ফ্রম 7th সেঞ্চুরি বিসি আছে, দাগ দিয়ে দিলাম। পরবর্তী কোশ্চেন কি বলেছে, হিউয়েন সাং স্টেড ইন নালন্দা অ্যাজ এ। তাহলে হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে থেকেছিলেন কি হিসাবে? টিচার, প্যাট্রন, প্যাট্রন মানে পৃষ্ঠপোষক, হ্যাঁ, এটা একটু খেয়াল করবে, এই ওয়ার্ডটা তোমরা শুনোনি। গেস্ট মানে অতিথি, স্টুডেন্ট। তাহলে তিনি যখন প্রথম এসেছিলেন, তাকে হিউয়েন সাং দ্য ফেমাস হু স্টাডিড দেয়ার ফর সেভারাল ইয়ার্স, তিনি তাহলে কিছু বছর সেখানে শুধু কি করেছিলেন, পড়াশোনা করেছিলেন। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট বলতে পারি, তাহলে স্টুডেন্টে আমরা দাগ দিয়ে দিলাম। এটা একটু ঘোরানো কোশ্চেন, একটু বুঝতে হবে, না বুঝলে কিন্তু পারবে না। তাহলে দেখো সে কিন্তু পড়াশোনার জন্য এখানে কত বছর ছিল, তাহলে কি হিসাবে এসেছিল, অ্যাজ এ স্টুডেন্ট। তাহলে পরবর্তী প্যারা যাওয়া যায়, পরবর্তী কোশ্চেন কি আছে দেখা যাক। হাউ ডিড নালন্দা ডিরাইভ ইটস নেম। তাহলে নালন্দা নামটা কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে? দেখো আমি কিন্তু বলেছিলাম এটা, দেখি তোমাদের মনে আছে কিনা। দেখো এই দেখো, ইট ওয়াজ ডিরাইভ ফ্রম নালন্দা, মিনিং চ্যারিটি উইদাউট ইন্টারমিশন আর নো এন্ড অফ গিফটস। আছে তো? এটাকে সুন্দর করে যদি লিখে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে বলতে পারি 2-2 পেয়ে যাবে, 2 নাম্বারই আছে। তাহলে লিখবে নালন্দা ডিরাইভস, একটু দেখে নাও, হ্যাঁ।
পরবর্তী কোশ্চেন, আরেকটা কোশ্চেন দিয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন নালন্দা ইউনিভার্সিটি। তাহলে ক্রাইটেরিয়া মানে আমরা বলতে পারি, কি বলতে পারি জানো, যে পদ্ধতি কি ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি কি ছিল। তাহলে ওখানে ভর্তির পদ্ধতি কি ছিল, মেরিট। তাহলে লিখবে যে অ্যাডমিশন টু নালন্দা ওয়াজ বেসড অন মেরিট। খুব ইজি কিন্তু, তাহলে আমরা লিখতে পারি, তাহলে অ্যাডমিশন টু নালন্দা ইউনিভার্সিটি was based on গিভ এ সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। দেখো এই যে গল্পটা আমরা পড়লাম, এই প্যাসেজটা পড়ে করে আমরা কি নাম দিতে পারি, তাই তো। তাহলে আমি তোমাদেরকে একটা নাম সাজেস্ট করতে পারি, দুটো নাম দিতে পারছি। কি, প্রথমত হচ্ছে নালন্দা, an ancient বুদ্ধিস্ট monastery, বুদ্ধিস্ট monastery আমি এই একটা নাম দিলাম। তোমরা আরো কি নাম দিতে পারো, দেখো টাইটেলটা সবসময় বলতে পারি ভুল হয় না, তো এর উপরে বেস করে যে ম্যাচ করবে এরকম একটা নাম দিলেই হবে। তো তোমরা আরো কিছু নাম দাও, আমি কমেন্ট সেকশনে দেখে নেবো, যদি তোমাদের নামগুলো ঠিক হয় অবশ্যই জানাবো, আর ভুল হলেও বলে দেবো যেটা ভুল হয়েছে। তো চেষ্টা কিন্তু সবাই করবে, তোমার কি মনে হচ্ছে সেটা আমি কিন্তু এগুলো কিন্তু দেখবো যে কে কি নাম দিতে পেরেছো। সেকেন্ডলি চলে আসছি গ্রামার পোর্শন, এটাও কিন্তু খুব ভাইটাল। এই গ্রামার পোর্শন যদি ভুল করো ফুল মার্কস এক্সপেক্ট করবে না কখনো। তো দেখে নিই প্রথমে যেটা থাকে, কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস, তাই তো। দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট, অ্যাবাউট স্টার্টেড কোন টেন্সে দেখেছো তো, বলতে পারবে পাস্ট, তাহলে পাস্ট টেন্স ফলো করছে। অ্যাবাউট দ্য রবারি, তাহলে পুলিশ তদন্ত করছে একটা ডাকাতি নিয়ে, যেটা টেক্স হ্যাজ টেকেন টুক, তাহলে পাস্টে যেহেতু ঘটেছিল তাহলে সেটা কি হয়েছিল, টুক, অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি টুক, চোখ বন্ধ করে লিখতে পারি। লাস্ট উইক, গত সপ্তাহে হয়েছিল। বাট সো ফার, বহুদূর পর্যন্ত, দে নাথিং, তারা কিছু খুঁজে পায়নি, তাহলে দি হ্যাভ ডিসকভার্ড, তাহলে এটা কিন্তু পাস্ট নয়, এখনো কিছু পাইনি, তাহলে আমরা এটাকে বলতে পারি কিছু পাইনি, হ্যাভ ডিসকভার্ড। ওকে, তাহলে তুমি বলবে স্যার এইটা পাস্ট হয়েছে তো এটাও পাস্ট হবে না, তাহলে তদন্তটা তো করছে, এখনো কিছু পায়নি, পাওয়া যায়নি, তার জন্য এটা হলো। ওকে, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, সেড দ্য বয়। এটা একটু সবাই দেখবে, আমি এটা এখানে করছি। তাহলে এটা দেখেছো ইন্টারোগেটিভ সাইনে আছে, ইন্টারোগেটিভ আছে তো, তাহলে কিসের ইন্টারোগেটিভ, কিসের ইন্টারোগেটিভ, ডু আছে, ডু মানে কিন্তু বলতে পারি তাহলে ইয়েস নো কোশ্চেনের ইন্টারোগেটিভ। তাহলে ইয়েস নো কোশ্চেন ইন্টারোগেটিভের ক্ষেত্রে কোশ্চেন মার্ক আছে মানে আমরা কি আনতে পারবো, আক্স, তাহলে দ্য বয় আক্সড। ইয়েস নো কোশ্চেন যেহেতু, সেখানে লিঙ্কার হিসাবে আমরা কি আনতে পারি, ইফ বা ওয়েদার, তাহলে আমরা ইফ আনবো। ডু ইউ নিড, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে সেটা কিসে ট্রান্সফার হয় জানো, পাস্ট ইনডিফিনাইট। তাহলে ইউ বলতে আমরা বলতে পারি যে হি, নিডটা হয়ে যাচ্ছে নিডেড, ইফ হি নিডেড সামবডি টু গো টু দ্য স্টোর।
নাম্বার 2, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। তাহলে দেখো একটা কাজ যখন আমরা করি, কাজ করার সাথে সাথে কি বিশ্রাম নিই না? তাহলে কাজ করার পরে হয়তো সাপোজ কেউ মাঠে চাষ করে, তাহলে চাষ করে বাড়ি গিয়ে সাথে সাথে কি রেস্ট নেবে না? হাত পা ধোবে, খাওয়া দাওয়া করবে, তারপরে রেস্ট নেবে। তাহলে যে একটা সময়ের গ্যাপ থাকে, যখন এইরকম কোনো গ্যাপ বোঝাবে তখন সেখানে আমরা হ্যাভিং দিয়ে করবো সিম্পল সেন্টেন্সে। তখন টাইমের যখন একটা গ্যাপ হয়ে যায় অনেকক্ষণের, তখন সেখানে আমরা আনতে পারি হ্যাভিং। তাহলে হ্যাভিং কমপ্লিটেড, সবাই কিন্তু এদিকে একটু ভালো করে খেয়াল করবে। আমি কি বললাম? যে কাজটা শেষ, সে তার কাজটা শেষ করেছিল, সে বিশ্রাম নিয়েছিল। তাহলে যে একটা কাজ করার সাথে সাথে সে বিশ্রাম নেয়নি, তাহলে কাজ করার পরে কিছু একটা সময়ের একটা গ্যাপ থাকে। যখন সময়ের গ্যাপ থাকবে তখন সেখানে আমরা হ্যাভিং দিয়ে আনবো। এছাড়া আরেকটা করতে পারো, এটা আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, এটাও হবে। কাজটা শেষ করে সে বিশ্রাম নিল। ওকে, নেক্সট ফেজাল ভার্ব। এটা কিন্তু খুব ভেরি করে 2 নম্বর। দেখো, সি কুড নট রিমেম্বার, রিমেম্বারটা হচ্ছে মনে করা, তাহলে এটা রিমেম্বারটা হচ্ছে কল আপ। প্রেজেন্ট টেন্সে আছে, যেটা কোনো চেঞ্জ নেই, তার জন্য এটা আমরা কল আপ লিখে দেবো। সেকেন্ডলি দিয়েছে দেখো, দ্য ওল্ড ম্যান রিকভার্ড, রিকভার্ড মানে সেরে ওঠা, সুস্থ হয়ে ওঠা। রিকভার্ড হচ্ছে কাম রাউন্ড, কিন্তু যেহেতু রিকভার্ড পাস্ট টেন্সে আছে, তাহলে এটা আমার কি হবে? রিকভার্ড কেম রাউন্ড, কামটার পাস্ট ফর্ম কি হবে? কেম, তাহলে কেম রাউন্ড। এই চেঞ্জগুলো যদি তোমরা কেউ ধরো কাম রাউন্ড লিখে দিলে, তো আশা রাখবে না যে 1 পাবে, সেখানে কিন্তু হাফ নাম্বার কেটে দেবে। তাহলে যে টেন্সে থাকবে সেই টেন্সের ফর্মটা আমাকে এখানে এটাকেও চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? আশা করি না হয়নি। তাহলে এখানে তাও রিমেম্বারের কোনো চেঞ্জ নেই, রিমেম্বারটা কল আপ হয়ে গেছে। যেহেতু রিকভার্ড পাস্টে আছে, তার জন্য আমাকে এটাকেও কি হয়েছে? পাস্টে নিয়ে আসতে হয়েছে। পরে দিয়েছে দেখো 4 নম্বরের খুব ভাইটাল একটা দাগ, বলছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। তাহলে 3 নম্বর প্যাসেজে আনসিনটা আছে, ওখান থেকে এগুলোর মিনিং খুঁজে বের করা। তাহলে ভেরি ওল্ড, ভেরি ওল্ড মানে কি? খুব পুরনো। তাহলে খুব পুরনোকে বলা হয় প্রাচীন। খুব পুরনোকে বলা হচ্ছে কি বলা হয়? প্রাচীন। তাহলে আমরা এটাকে লিখতে পারি এনসিয়েন্ট, লিখে দিলাম এখানে। এটি হ্যাঁ, দাও মুছে দিন, হলে ভেবে নেবে। বলছি পজ অর ব্রেক, থামা অথবা ভেঙে যাওয়া, সেটাকে কি বলতে পারে? দেখো এই যে ইন্টারমিশন, তাহলে আমরা এটা এখানে লিখে দিতে পারি কি? ইন্টারমিশন। লাস্ট তাক দিয়েছে একটা প্যারাগ্রাফ, সেভ ড্রাইভ সেভ লাইফ এর উপরে একটা প্যারাগ্রাফ দিয়েছে। দেখো সেভ ড্রাইভ মানে, তাহলে সুরক্ষিতভাবে যদি তুমি যানবাহন চালাও, ঠিক আছে, তাহলে তুমি কি বলতে পারবে? সেভ লাইফ, নিরাপদে তাহলে থাকতে পারবে। বুঝতে পারলে? জীবন বাঁচাও যাকে বলে, নিরাপদে ড্রাইভ করো এবং জীবন বাঁচাও। তারপরে একটা রাইটিং লেখা হয়েছে, কি প্রথমে দিয়েছে কি বলছে? রিকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস। তাহলে বেপরোয়াভাবে যানবাহন চালাচ্ছে না সবাই, গাড়ি গাড়ি বলতে পারো, বাইক বলতে পারো। ড্রাইভার্স নট ওয়ারিং সিট বেল্ট হেলমেটস। আচ্ছা দেখবে যারা 4 চাকা চালায়, তারা অনেকে সিট বেল্ট পরে না, এটা কিন্তু খুব ভুল কাজ, এটা কিন্তু ইউজ করতেই হবে। আর হেলমেট, আমাদের 2 চাকার যে বাইকগুলো আছে যেগুলো আমরা চালাই, সেক্ষেত্রে আমাদেরকে কি ইউজ করতে হবে বলেছে? হেলমেট। এগুলো আমরা ইউজ করি না। ব্রেকিং অফ ট্রাফিক রুলস, আচ্ছা ট্রাফিক রুলস দেখো, রেড সিগন্যাল থাকলেও অনেকে পেরিয়ে যায়, এটা কিন্তু এগেনস্ট দ্য রুলস, তাহলে সেই রুলটা মানে না। ক্যাম্পেইন ফর সেভ ড্রাইভস, এই যে যে ক্যাম্পেইনগুলো, মিছিল, ধরো এই ক্যাম্পেইন বেরোয় মাঝে দুদিন, দেখো না এক একটা একত্রিতভাবে সবাই নানা রকমভাবে বেরোয়, এই যে এটা একটা ক্যাম্পেইন করব এটার উপরে, এর এগেনস্টে অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং, ঠিক আছে, যাতে এটাকে মনিটর করে সেদিকেও নজর দিতে হবে আমাদেরকে। তাহলে সে তার উপরে আমি একটা রাইটিং বানানো হয়েছে এখানে।
এখানে একটু দেখে নাও, হেডিংটা করে নিচ্ছে। হেডিং হবে এটা কিন্তু, হ্যাঁ, উপরে আন্ডারলাইন করে দিলাম। এইবারে দেখো কি দিয়েছে, রিকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস হ্যাজ বিকাম আ সিরিয়াস থ্রেট টু হিউম্যান লাইফ। তাহলে আমাদের মানব জীবনে এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ থ্রেট বলতে পারো, তাই তো। মেনি ড্রাইভার্স ইগনোর ট্রাফিক রুলস। তাহলে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, বেশিরভাগ ড্রাইভার যারা গাড়ি চালায় তারা কি করছে, ইগনোর ট্রাফিক রুলস, এড়িয়ে চলে। চলে তো, আমরাও চলি অনেক সময়, তারা আছে কোনো জায়গায়, চল গো এদিক দিয়ে এই রাস্তা দিয়ে ঘুরে চলে যায়। ড্রাইভ অ্যাট হাই স্পিড উইদাউট ওয়ারিং সিট বেল্টস অর হেলমেটস। তাহলে সিট বেল্ট হেলমেট ছাড়া এটা প্রচণ্ড দ্রুত গতিতে গাড়ি চালায়। সাচ কেয়ারলেস বিহেভিয়ার অফেন, যা এরকম বেপরোয়া ফলে, ঘটনার ফলে কি হচ্ছে, অফেন প্রায়শই কি হয়, লিডস টু ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। টু প্রিভেন্ট দিস, এটাকে প্রতিরোধ করার জন্য বা আটকানোর জন্য, দ্য ক্যাম্পেন সেফ ড্রাইভ সেভ লাইফ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল। তাহলে মানুষের মধ্যে, লোকজনের মধ্যে সচেতনতা বার্তা পরিচালনার জন্য বা প্রেরণ করার জন্য, প্রেরণ করা বলতে পারি, ছড়ানোর জন্য, স্প্রেডিং মানে ছড়ানো বা প্রেরণ করার জন্য এই সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইনটা প্রয়োজন। স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং অ্যান্ড রেগুলার চেকিং ক্যান রিডিউস অ্যাক্সিডেন্টস। তাহলে দেখো স্ট্রিক্ট, এটা কিন্তু আমাদের বলতে পারো আমাদের ডিস্ট্রিক্টের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, আমাদের সিটির উপর ডিপেন্ড করে সেখানকার শাসন ব্যবস্থাটা কেমন। তাহলে যদি তোমাকে স্ট্রিক্ট, তোমার হেলমেট নেই, হেলমেট ছাড়া তোমাকে ফাইন করে দিল, হেলমেট ছাড়া তোমাকে যেতে দিল না, তোমার গাড়ি লক করে দিল, গাড়ি তারা আটকে দিল, তাহলে এইরকম যদি স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়া হয় তাহলে তোমরা কি করতে পারবে, দেখবে এই দুর্ঘটনাগুলো এড়িয়ে যাবে। সবাই সেই সিট বেল্ট ইউজ করবে, কেউ হেলমেট ইউজ করবে, যা যা দরকারি নেই সেগুলো তারা ইউজ করবে। ট্রাফিক রুলস শুড বি ফলোড সিনসিয়ারলি। তাহলে দেখো বলছে সিনসিয়ারলি ভাবে ট্রাফিক রুলস মেনে চলতে হবে, টু এনশিওর সেফটি অন রোডস। তাহলে সুরক্ষিতভাবে রাস্তায় যানবাহনের চালানোর জন্য তোমাকে ট্রাফিক রুলস অবশ্যই মেনে চলতে হবে। আবার কি বলছে, সেফ ড্রাইভিং নট অনলি সেভস ইউর টাউন লাইফস, ওন লাইফস। তাহলে সুরক্ষিত যানবাহন শুধুমাত্র তোমার নিজের জীবনই বাঁচাবে সেটা নয়, বাট অলসো প্রোটেক্টস আদার্স, অন্যজনকেও বাঁচাবে। আচ্ছা ধরো যে 120 বেগে বাইক চালিয়ে যাচ্ছে, তাহলে সে তো নিজে যদি দুর্ঘটনা ঘটে তার তো কিছু হবেই, তাহলে যার সাথে ঘটবে সেও কিন্তু মারা যাবে, তারও কিন্তু অবস্থা খারাপ হবে। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র নিজের জীবন বাঁচবে না, অপরকেও আমি এর সাহায্যে বাঁচাতে পারি। দেয়ারফোর এভরিওয়ান মাস্ট ড্রাইভ রেসপন্সিবলি। তার জন্য প্রত্যেকেই কি হচ্ছে, সচেতনভাবে কি করতে হবে, যানবাহন চালাতে হবে। ঠিক আছে, ভালো করে সবাই রাইটিংটা নোট ডাউন করে নেবে যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না থাকে। আমাদের আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।